তোমার ঠাকুর নেই? হ্যাঁ আছে, আল্লাহ। তোমার ঠাকুরের নাম আল্লাহ? আমার ঠাকুরের নাম ঠাকুর। আচ্ছা, আমরা তো অনেক প্রেম ভালোবাসার গল্প শুনেছি। হ্যাঁ, আজকেও তেমনই একটা গল্প, তবে এ ভালোবাসায় স্নেহ আছে। একজন বাবা তার মেয়ের প্রতি সবসময় জাত, ধর্ম, রক্তের সম্পর্ক ছাড়াও কাউকে নিজের মেয়ের থেকেও ভালোবাসা যায়, সেটা বুঝতে পারবে। হ্যাঁ, আজকে রবি ঠাকুরের একটি ছোট গল্প, কাবুলিওয়ালা। তো গল্পের শুরুতেই একজনকে দেখতে পাই, এর নাম রহমত। সে তার মেয়ে রাজিয়াকে গল্প শুনিয়ে ঘুম পাড়াচ্ছে। রাজিয়ার মা অনেক কাল আগেই মারা গেছে। এখন তাদের পরিবারে শুধু রাজিয়া, রহমত ও রহমতের বৃদ্ধা মা আছে। রহমত তার মেয়েকে খুবই ভালোবাসে, তার মেয়ে অন্তরে জীবন। তো যখন রহমত মাঠে কাজ করছিল, তখন একটি লোক এসে তাকে ডাকে আর বলে, রহমত, গ্রাম প্রধান তোমাকে ডাকছে। তো গ্রাম প্রধান রহমতকে বলে যে রসুলের পাওনা টাকা সে অনেকদিন যাবৎ দিচ্ছে না কেন। রহমত জানায় যে এই অনাবৃষ্টির কারণে সে ঠিকমতো কাজ করতে পারছে না, তাছাড়া তার মেয়ের শরীরটা খারাপ। এ মতো অবস্থায় সে টাকা জোগাড় করতে পারেনি। টাকা পেলে সে দিয়ে দেবে, কিন্তু অনেকদিন হয়ে যাওয়ায় এরা কেউ শোনে না। সে যতদিন না টাকা পরিশোধ করতে পারবে, রহমতের পোষ্য গাধা তাদের জিম্মায় থাকবে। তো রহমত বাড়ি এসে বেশ চিন্তায় পড়ে যায় যে তাদের সংসার এইবারে চলবে কি করে। তো একদিন রহমতের মা রহমতকে একটা সোনার আংটি এনে দেয়। এটা আসলে রাজিয়ার মা রাজিয়ার জন্য রেখে গেছে, তাই রহমত এটা কোনোভাবেই বিক্রি করতে চায় না। রহমতের মা বলে, এছাড়া তোর কাছে কি কোনো আর উপায় আছে? তখন রহমত আব্দুল মিয়ার কথা বলে। আসলে সেও আফগানি, কিন্তু সে এখন ভারতবর্ষে গিয়ে ব্যবসা করে, আর তাই রহমত উপায় না পেয়ে ওই আব্দুল মিয়ার কাছেই যেতে চায়। রহমতের মা বলে যে রাজিয়াকে ছেড়ে সে থাকতে পারবে? রহমত বলে তাকে পারতেই হবে, নয়তো রাজিয়াকে বা তাকে খাওয়াবে কি। তো রাত্রেবেলা রহমত রাজিয়াকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আজকে রহমত খুবই ইমোশনালি হয়ে যায়, কারণ তার মেয়েকে সে আজকের পর থেকে আর কখনো দেখতে পাবে না। তাই তার মেয়ের হাতে কালি লাগিয়ে একটা কাগজে হাতের ছাপ তুলে নেয়, তার আদরের মেয়ের স্মৃতিচিহ্ন হিসাবে। তো পরের দিন রহমত আফগানিস্তান থেকে ভারতবর্ষে চলে আসে এবং সে কলকাতায় এসে ওঠে। এখানে তার বন্ধু আব্দুলের মতো অনেকেই ব্যবসা করত, আর তাদের দেশ থেকে আনা বাদাম, কিশমিশ, আখরোট, পিস্তা এবং বিভিন্ন ধরনের বড় বড় শাল, চাদর ইত্যাদি নিয়ে ঘুরত, আর তা কলকাতার অলিগলিতে ফেরি করে বিক্রি করত, আর এদেরকেই বলা হতো কাবুলিওয়ালা। তো রহমত কাজের মধ্যে মিশে গেলেও সে তার মেয়ে রাজিয়াকে খুবই মিস করত। তো এমনই একদিন সে বাদাম, পিস্তা বিক্রি করতে বেরিয়েছে। রাস্তার পাশে কিছু লোকজন রেডিওতে খেলার সংবাদ শুনছিল। হঠাৎ তাদের প্রিয় দল জিতে যাওয়ায় তারা সবাই একসঙ্গে নেচে ওঠে এবং সেই হই হট্টগোলের মধ্যে রহমত পড়ে যায়। তো সে সামলাতে না পেরে রাস্তায় পড়ে যায়। তার ঝোলা থেকে বাদাম, কিশমিশ ইত্যাদি সব পড়ে যায়, আর রাজিয়ার হাতের ছাপ থাকা ওই কাগজটি যখন উড়ে যাচ্ছিল, তো সে কাগজটি ধরতে গিয়ে দেখে একটি বাচ্চা মেয়ে সেই কাগজটি পেয়েছে। এই মিষ্টি মেয়েটির নাম মিনি। তো মিনি রহমতের হাতে কাগজটি দেয়। তো রহমত খুকি বলে ডাকতেই সে ভয় পেয়ে এক দৌড়ে বাড়ি চলে যায়। তো তার বাবা অরবিন্দর কাছে এসে সে বলে, বাবা, বাইরে বড় দৈত্য এসেছে, এত বড় মাথা, এত বড় ঝোলা, তাতে সোনার কাঠির উপর কাঠিও আছে, ছুলেই ঘুম পাড়িয়ে দেবে। তো তখনই বাড়ির চাকর ভোলা এসে বলে, ওই কাবুলিওয়ালাকে দেখে ভয় পেয়ে মিনি পালিয়ে চলে এসছে। তো তখন অরবিন্দ মিনিকে বুঝিয়ে বলে যে ওটা তোমার আমার মতোই একটা মানুষ, ওরা বাইরের দেশ থেকে এখানে এসে ব্যবসা করে, ওরা পচা মানুষ নয়, ওদের দেখে ভয় পেও না। তো মিনিরও ভয় ভেঙে যায়। ও হ্যাঁ, অরবিন্দ একজন লেখক। তো রহমত আব্দুল মিয়ার সঙ্গে এক মহাজনের কাছে আসে এবং তার কাছ থেকে কিছু টাকা ধার নেয়, যেটা দিয়ে সে সুদের ব্যবসা শুরু করবে। তো এমনই একদিন রহমত ওই মিনিদের পাড়া দিয়েই বাদাম, কিশমিশ নেবে বলে হাঁকতে হাঁকতে যাচ্ছিল, আর মিনি সে কথা নকল করে বারবার ছাদে লুকিয়ে যায়। এইবারে রহমতও একটু মজা করার জন্য তাদের বাড়ির পাঁচিলের পাশে লুকিয়ে যায়। তো অনেকক্ষণ কেটে যায়, মিনি কাবুলিওয়ালাকে দেখতেও পায় না আর তার গলাও শুনতে পায় না। তো সে এইবারে কৌতূহলবশত নিচে ছুটে আসে এবং সে গেট খুলতেই খোকি, মিনি আবারও ভয় পেয়ে বাড়ির বারান্দায় উঠে যায়। তো রহমত বাড়ির মধ্যে চলে আসে। তো মিনি একটু ভয় কাটিয়ে বলে, তোমার ঝোলাতে কি আছে? ইসমে হাতি আছে, হাতি। তো মিনি তার কাছে আসতেই রহমত মিনিকে কিছু বাদাম, কিশমিশ দেয়। এইটা হাতি? আমাকে মিছে বলা। হ্যাঁ, তোমার দেশে পাহাড় আছে, তুমি কখনো দৈত্য দেখেছ? ওদের এই বড় বড় দাঁত হয় আর বলে হাউ মাউ খাও। আসলে মিনি এমনই, সারাদিন বাড়ি সে ছুটতে বেড়ায়, একের পর এক প্রশ্ন করেই যায়। বাড়ির লোক তার প্রশ্নের উত্তর দিতে দিতে হাঁপিয়ে ওঠে। রহমত মন্ত্রমুগ্ধের মতো
মিনির দিকে তাকিয়ে থাকে। আসলে মিনিকে দেখে তার মেয়ে রাজিয়ার কথা মনে পড়ে গেছে। তো মিনির বাবা অরবিন্দ এসে দেখে মিনির হাতে বাদাম। এইগুলো বুঝি আমার মেয়ে আপনার ঝুলি থেকে আদায় করেছে? আচ্ছা, কত পয়সা হয়েছে বলুন, আমি দিয়ে দিচ্ছি। কিন্তু রহমত পয়সা নিতেই চায় না। তো ঘরের মধ্য থেকে মিনির মায়ের ডাক পড়লে মিনি চলে যাওয়ার সময় কাবুলিওয়ালাকে বলে যায়, কাল আবার এসো কিন্তু, সত্যিকারের হাতে নিয়ে আসবে ঝোলাই করে। এইবার তো আপনাকে ঝোলাই করে হাতি নিয়ে ঘুরতে হবে। রহমত বলে, হ্যাঁ বাস, আল্লাহ খোকি গো সালামত রাখে। তো এরপরে রহমত তার কাজে চলে যায়। তো রাত্রেবেলায় রহমত তার মেয়ে রাজিয়ার হাতের ছাপ দেখছিল। তো তখন তার বন্ধু আব্দুল এসে বলে, মেয়ের কথা মনে পড়ছে? তো রহমত তখন তাকে মিনির কথা বলে। তো মিনি তার মায়ের সঙ্গে পুজো দিচ্ছিল। তো পুজো শেষ হওয়ার আগেই সে বাতাসা নিয়ে দৌড়ে তার বাবার টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তার এমন দুষ্টুমি প্রায় প্রতিদিনই চলে। তো ইতিমধ্যেই রহমত বেশ খানিকটা টাকা জমিয়ে ফেলেছেন। তো তাদের মধ্যেই একজন দেশে যাচ্ছিল। তো রহমত তার কাছেই কিছু টাকা তার বাড়ির জন্য পাঠিয়ে দেয়। তো রহমত একদিন এক ভিক্ষুককে পয়সা দিচ্ছিল। তো পাশের দোকান থেকে একটি লোক তাকে ডাকে, এর নাম প্রতীত। তো সে রহমতকে বলে যে তুমি কত সুদে টাকা ধার দাও, আমি তোমার কাছ থেকে টাকা ধার নেব। তো রহমত একেবারে সাফ সাফ জানিয়ে দেয় সাক্ষী ছাড়া টাকা ধার দেয় না। আসলে প্রতীত কিছুটা ধূর্ত প্রকৃতির লোক। তো এরপরে রহমত যখন মিনির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তখন সে কথকটা জোরে জোরেই হাত পাড়তে থাকে। আসলে সে মিনির দৃষ্টি আকর্ষণ করতে চাইছিল। তো মিনি ও কাবুলিওয়ালাকে দেখতে পেয়ে ছুটে আসে এবং সে কাবুলিওয়ালাকে ডেকে বাড়ির পাশের ওই বেদিতে বসায় এবং তার হাতে একটা বাতাসা দিয়ে বলে, এই নাও প্রসাদ, নম করে খাও। ও ক্যা হ্যায়? তুমি দেখছি কিছুই জানো না। তোমার ঠাকুর নেই? হ্যাঁ আছে, আল্লাহ। তোমার ঠাকুরের নাম আল্লাহ, আমার ঠাকুরের নাম ঠাকুর। তো এদের এই কীর্তি অরবিন্দ ঘর থেকে দেখতে থাকে। তো মিনি রহমতকে নমস্কার করতেও শিখিয়ে দেন। আমি রোজ বিকালে পার্কে খেলতে যাই, ওখানে আমার অনেক বন্ধু আছে। তুমিও তো আমার বন্ধু, তুমিও পার্কে আসবে। তো রহমত সম্মতি জানায় এবং সে মিনির হাতে কিছু বাদাম কিশমিশ দেয়। তো এরপরে অরবিন্দ বেরিয়ে আসে আর বলে, ওকে রোজ রোজ এইভাবে বাদাম কিশমিশ দেবেন না, কত হয়েছে বলুন, আমি দিয়ে দিচ্ছি। কিন্তু রহমত এইবারও মোটেই টাকা নিতে চায় না। অরবিন্দ বলে, আপনার এই ছোট্ট বন্ধু আপনার ঝোলা খালি করে দিলে কিন্তু আমি জানি না। তো যাই হোক, আপনার সঙ্গে পরিচয়টা হলো না। তো রহমত তার পরিচয় দেয় যে সে আফগানিস্তান থেকে এখানে ব্যবসা করতে এসছে আর মিনি তার পুরো মেয়ের মতোই, ওই জন্য তার সঙ্গে কথা বলতে তার ভালো লাগে। তো বাড়ির যে মুখ্যদা কাবুলিওয়ালার সঙ্গে অরবিন্দর কথা বলতে দেখে মিনির মায়ের কাছে গিয়ে বলে দেয় যে দাদাবাবু কিন্তু মিনিকে নিয়ে কাবুলিওয়ালার সঙ্গে কথা বলছে, ওরা কিন্তু বাচ্চা চুরি করে। তো মিনির মা সঙ্গে সঙ্গেই অরবিন্দকে ঘরে ডেকে পাঠায়। তো অরবিন্দ রহমতকে বিদায় জানিয়ে মিনিকে নিয়ে ঘরে আসে। তো তার স্ত্রী স্নেহ অরবিন্দকে বলে, আচ্ছা তোমাদের এই কাবলিওয়ালার সঙ্গে এত কিসের কথা বলো তো? লোকটা জানা নেই শোনা নেই কি মতলবে আছে তা ঠিক নেই। অরবিন্দ বলে, তো কি হয়েছে? লোকটা খারাপ নয়, ওর দেশের বাড়িতেও মিনির মতো একটা মেয়ে আছে, তাই ওই বাদাম পিস্তা একটু আদক দেয়। স্নেহী বলে, ওই রকম ভুলিয়ে ফালিয়ে ওরা বাচ্চা পাচার করে, তাতে আবার দেশ আলাদা ধর্ম আলাদা, কি সব মাংস খায় আবার। অরবিন্দ বলে, কি মাংস খায় আবার? স্নেহী বলে, ঠাট্টা করো না, আসলে সে গো মাংসর কথা বলছে। অরবিন্দ বলে, জাত ধর্ম কি খায় না খায় এইসব কিছু এখন ওই ছোট্ট মিনির মাথায় ঢুকিও না। তুমি যাকে রোজ পুজো করো শ্রী রামকৃষ্ণদেব, উনি কি বলেছেন জানো? স্নেহী বলে, ও যাই হোক, আমার কিন্তু ওই লোকটাকে পছন্দ হয় না। তো এরপরে রহমত তার এক কাস্টমারের কাছে যায়, এর নাম অধীর। আসলে ইনি রহমতের কাছ থেকে টাকা ধার নিয়েছিল আর রহমত তার টাকার সুদ নিতে তার কাছে এসছে। তো অধীর বাবু বলে যে তার টাকাটা সে এখন দিতে পারবে না, কারণ তার স্কুলের মাস্টারি চাকরিটা চলে গেছে। তার পারিবারিক অবস্থা এখন খুবই খারাপ, তার ছেলে মেয়ের মুখে খাবার তুলে দেওয়ার মতো পয়সা তার কাছে নেই। তো এই সব শুনে রহমতের খুব মায়া হয়। সে অধীর বাবুর বাচ্চা দুটোকে কিছু খাবার দাবার দেয় আর অধীর বাবুকে বলে, আমার রুপেয়ার জন্য একদম ভাববেন না, আল্লাহ সব ঠিক কর দেগা। আসলে রহমত বাচ্চাদেরকে খুবই ভালোবাসে। তো মুখ্যদা যখন কাপড় কাচছিল তখন সেখানে মিনি বসেছিল। তো ভোলা এসে মুখ্যদার পিছনে লাগতে থাকে আর কথায় কথায় সে বলে যে মুখ্যদাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে। তো এই কথাটা মিনি শোনে এবং সে দৌড়ে এসে তার বাবাকে বলে, শ্বশুর বাড়ি কি? বিয়ের পরে মেয়েরা যে বাড়িতে যায় ওইটা শ্বশুর বাড়ি। তো মিনি আজকে রহমতকে গান করে ও নিচে দেখাচ্ছিল। তো তারপরে সে রহমতকে তার মতো করে নাচার জন্য টানাটানি করতে থাকে, কিন্তু রহমত কি আর মিনির মতো পারে? তাও সে তার বন্ধুর আদেশে তার মতো করে নাচতে থাকে। তো মিনি যখন পার্কে খেলতে যায় তখন সে রহমতকেও সেখানে ডেকে নিয়ে যায় আর রহমত যখন দেখে মিনি খেলতে খেলতে একটু হাঁপিয়ে গেছে তখন সে তাকে ডেকে একটু খাবার ও জল তাকে খাইয়ে দেয়। মানে রহমত তার মেয়েকে যতটা ভালোবাসতো মিনিকে ঠিক ততটাই ভালোবাসে। আরও সে মিনির সঙ্গে থাকতে থাকতে মিনির প্রতি তার স্নেহ দিন দিন বেড়েই চলেছে।
তো একদিন পার্কে রহমত না আসলে মিনির খুব মন খারাপ হয়ে যায়। পরের দিন যখন রহমত আসে তখন মিনি তাকে আচ্ছা করে বকে দেয়, আর রহমতও তার শাসনে একদম পুরো ঠান্ডা হয়ে যায়। তো মিনির প্রতি রহমতের যে ভালোবাসা স্নেহ আছে, এই ব্যাপারটা পতিত রাস্তা দিয়ে যেতে আসতে প্রায় সময় লক্ষ্য করে। সে বুঝতে পেরে যায় রহমতের বাচ্চাদের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে, এটা তার ইমোশন বা দুর্বলতার জায়গা। তো একদিন মিনি রহমতকে একদম স্ট্যাচুর মতো বসিয়ে রেখে তার ছবি আঁকতে থাকে। তখন ভোলা এসে রহমতকে বলে, তোমার কোনো কাজকর্ম নেই, সব সময় এখানে এসে ঘট হয়ে বসে থাকো। তখন মিনি রেগে গিয়ে ভোলাকে বলে, তোর কোনো কাজকর্ম নেই, যা তুই শ্বশুর বাড়ি যা। বলে তাকে ভাগিয়ে দেয়। আমি কখনো শ্বশুর বাড়ি যাব না। কাবুলিওয়ালা, তুমিও যাবে না তো? কাভি নেই। তো এরপরে দেখতে পাই সেই পতিত আবারও রহমতকে ডেকে বলে, আমার অবস্থা খুবই খারাপ, আমার বাড়ি মেয়েটা না খেয়ে মরে যাচ্ছে, ও খেতে চাইলে কি বলবো, আগে সাক্ষী লাগবে। রহমত বলে, আপকা বেটি হে। আসলে পতি তার মেয়ের গল্পটা পুরোই ঢপ মেরেছে, কারণ সে বুঝে গেছে রহমতের দুর্বল জায়গা বাচ্চা, আর তাদের প্রতি তার স্নেহ ভালোবাসা। তো এরপরে ঈদের দিন রহমত একটা ভালো জামা কিনে সেটা মিনিকে দিতে আসে। তো মিনির মাতাকে দেখে বলে যে, মিনি এখন বাড়িতে নেই, তুমি চলে যাও, আর আমাদের বাড়িতে আর কখনো আসার দরকার নেই, আর তুমি যা বিক্রি করো এমনিও তা আমরা খাই না। রহমত তাও বলে, মাঝি এটা আমার খোকিকে দিয়ে দেবেন। স্নেহী বলে, আমাদের এসব নিয়ম নেই, তুমি চলে যাও এখান থেকে। তো রহমত যখন বেরিয়ে আসছে তখন অরবিন্দর সঙ্গে তার দেখা হয়। तो रहमत अरविंदो के बोले, मेरा बेटी राजिया को मैंने 1 साल से देखा नहीं, अगर एक खोखी को आप दे देते तो लगेगा राजियार अब्बू राजिया के এটা দিয়েছে। অরবিন্দ বলে, হ্যাঁ ঠিক আছে, এটা দাও। তো রহমত এতে খুবই খুশি হয়। তো যখন রহমতরা তাদের ঈদের উৎসব করছিল তো আমরা দেখতে পাই অরবিন্দ রহমতের দেওয়া সেই জামাটা মিনিকে পরিয়ে তাদের এখানেই নিয়ে এসছে। তো মিনিকে এখানে দেখে রহমত খুবই খুশি হয়। বাবুজি, আপকা দিল মে অনেক জায়গা আছে, আপকা ধর্ম তো নেই জায়গা। অরবিন্দ বলে, দেখো রহমত, মানব ধর্মের থেকে বড় ধর্ম আর কিচ্ছু নেই, আর যে যার আরাধ্য দেবতাকে তার মতো করেই ভক্তি করলেই হলো। তো এরপরে তারা একসঙ্গে সবাই ঈদের আনন্দ উপভোগ করে। তো পরের দিন মিনির খুব করে জ্বর আসে। তো অরবিন্দ ভোলাকে ডাক্তার আনতে পাঠিয়ে দেয়। তো যখন ভোলা যাচ্ছিল তখন তার সঙ্গে রহমতের দেখা হয়। তো রহমত জানতে পারে যে মিনির খুব জ্বর। তখন সে একটিবারের জন্য মিনির সঙ্গে দেখা করতে চায়, কিন্তু ভোলা তাকে যেতে দেয় না। তো এরপর থেকে রহমত বারবার এসে মিনিদের বাড়ির সামনে ঘুরে যায়, মিনিদের বাড়িতে উকিঝুঁকি মারতে থাকে। তখন ভোলা তাকে বলে, এখান থেকে যাবে না পুলিশে দেব। তো ডাক্তার মিনিকে পরীক্ষা করে বলে, এমনি ভয়ের কিছু নেই, একটু ভালো করে সেবা যত্ন করলে ও ঠিক হয়ে যাবে। আর মিনি ওই জ্বরের ঘরে কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলে ডাকতে থাকে। তো এরপরে যখন অরবিন্দ ডাক্তারকে এগিয়ে দিতে আসে তখন অরবিন্দ দেখতে পায় বাড়ির রাস্তার সামনে রহমত তার আল্লাহর কাছে দোয়া করছে। তো সে অরবিন্দকে দেখতে পেয়ে বলে, বাবুজি মেরা খোকি আপ ঠিক হে না? অরবিন্দ বলে, এইবারে মিনি ভালো হয়ে যান। অরবিন্দ রহমতের এই কার্যকলাপ দেখে অবাক হয়ে যায়, রহমতের প্রতি তার সম্মান আরও বেড়ে যায়। তো মিনির শরীরটা একটু সুস্থ হলে মুখ্যদা তাকে বাইরে নিয়ে এসে বসায় এবং তাকে পুতুল এটা সেটা দিয়ে তাকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু মিনি বাইরের দিকেই চেয়ে থাকে। তার কাবুলিওয়ালা কোথায় গেল? সে বলে, কাবুলিওয়ালা কোথায়? আমার এত শরীর খারাপ হলো তাও আসলো না কেন? মুখ্যদা বলে, ওর তো অনেক কাজ, তুমি বসো মা, আমি ঘর থেকে এক্ষুনি আসছি। বলে সে ঘরে যেতেই মিনি চট পালিয়ে আসে এবং সে তার পাড়ার সব অলিগলিতে কাবুলিওয়ালাকে খুঁজতে থাকে। তো কিছুক্ষণের মধ্যেই বাড়ি সহ তাদের পাড়ায় হৈ হৈ কাণ্ড বেঁধে যায়, মিনিকে আর পাওয়া যাচ্ছে না। তো অরবিন্দ তার বাড়ির চাকর বাকর পাড়ার লোক সবাই মিলে মিনিকে খুঁজতে থাকে। পতিত বলে, আমি শিওর ওই কাবলেটা ওকে নিয়ে পালিয়েছে, একটা অচেনা লোকের কাছে মিনিকে তোমরা ছেড়ে রাখবে। তো রাস্তায় অধীরবাবুর সঙ্গে কাবুলিওয়ালার দেখা হয়। তো সে রহমতকে বলে যে মিনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটা শুনে রহমতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, সেও মিনিকে খুঁজতে শুরু করে দেয়। তো এইদিকে দেখতে পাই মিনি এ পাড়া ও পাড়া করতে করতে অনেকটা দূরে চলে এসছে এবং লোকের বাড়ি বাড়ি জিজ্ঞাসা করছে যে তার কাবুলিওয়ালাকে তারা দেখেছে কিনা। তো হঠাৎ মিনি তার কাবুলিওয়ালাকে দেখতে পায় এবং সে ছুটে আসতে একটা গাড়ির তলায় পড়ছিল। তো রহমত তাকে বাঁচিয়ে নেয়। তো দূর থেকে সারা পাড়ার লোক রহমতের কোলে মিনিকে এইভাবে দেখতে পেয়ে তাকে ছেলে ধরা ভেবে উদ্যম মধ্যম মারতে থাকে। তো এমন সময় সেখানে অরবিন্দ চলে আসে এবং রহমতকে বাঁচিয়ে নেয় এবং মিনিকে নিয়ে চলে যাওয়ার সময় অরবিন্দ রহমতকে বলে, তুমি এখানে আর এসো না, তুমি খারাপ পেও না, আর নিজের চিকিৎসা করিয়ে নিও। তো রহমত আর মিনি দুজনার দিকে ফ্যাল করে চেয়ে থাকে। তো রহমতের সঙ্গে যারা থাকতো তারাও রহমতকে এখন ভুল বুঝছে। তারাও বলতে থাকে যে রহমত এখানে বাচ্চা চুরি করতে এসছে আর তার জন্য তাদের ব্যবসাও লাঠি উঠেছে। রহমত যেন সব দিক দিয়ে একটা বিশাল চাপে পড়ে যায়। তো রহমত একটা নদীর পাড়ে এসে চুপচাপ বসে থাকে। তার মনটা সত্যিই খারাপ হয়ে গেছে, তার কথকটা কেঁদে ফেলার মতো অবস্থা হয়েছে।
তো তখন আব্দুল এসে রহমতকে তার দেশে ফিরে যেতে বলে। রহমত জানায় সে তো কোনো দোষ করেনি। তাহলে আব্দুল জানায় সেটা আমি বিশ্বাস করলেও আর তো কেউ করছে না, তাই তোমার দেশে ফিরে যাওয়াটাই ভালো হবে। তো এইদিকে দেখতে পাই মিনি প্রতিদিনের মতোই হাতে বাতাসা নিয়ে আর কাবুলিওয়ালার জন্য বসে আছে। তো রহমত পতিতের কাছে আসে এবং তার টাকা ফেরত চায়। যে মাসের 10 তারিখে তার আসার কথা সে এসছে, সে টাকা ফেরত নিয়েই দেশে ফিরে যাবে। কিন্তু পতিত টাকার ব্যাপারটা পুরোই অস্বীকার করে। সে বলে কিসের টাকা, কখন নিয়েছিলাম? रहमत बोले ए बाबू ए आपने बोला था आपका बेटी है इसलिए मैंने आपको पैसा उधार दिया। পতিত বলে আমার আবার কবে মেয়ে হলো, গাঁজা ফাজা খেয়েছিস নাকি তুই? আমার এখান থেকে বাচ্চা চুরি করে ধরা পড়েছে, আবার বড় বড় কথা। হ্যাঁ আরে বাবু खोकी मेरा बेटी है गंदी बात मत बोलो। পতিত বলে আবার বেটি, তুই একটা ছেলে ধরা, ওই বাচ্চা মেয়েগুলোকে তুলে নিয়ে উল্টো পাল্টা কাজ করিস আমি জানি না। এইবারে রহমতের রক্ত মাথায় উঠে যায়, সে এতটা রেগে যায় পাশে থাকা একটা রেঞ্জ তুলে পতিতের মাথায় ছেড়ে দেয় এবং পতিত স্পটেই মারা যায়। তো এরপরে পুরো এলাকাতেই হইচই কাণ্ড বেঁধে যায়। তো যখন পুলিশ এসে রহমতকে ধরে নিয়ে যাচ্ছিল তখন মিনি তাকে বলে কোথায় যাচ্ছ কাবুলিওয়ালা? আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। তো রাত্রেবেলা মিনি মোক্ষদাকে বলে আমি যদি রোজ দুধ খাই দুষ্টুমি না করি তাহলে তুমি কাবুলিওয়ালাকে এনে দেবে? মোক্ষদা কতকটা ইমোশনালি হয়ে তাকে জড়িয়ে ধরে। তো এরপরে কেস কোর্টে ওঠে। রহমতের পক্ষের উকিল রহমতকে বাঁচানোর চেষ্টা করলেও রহমত নিজের মুখেই সবটা স্বীকার করে। সে আদালতকে জানায় যে মিনি তার মেয়ের মতো, তার নামে উল্টোপাল্টা কথা বললে সে কেন সহ্য করবে, তাই সে রাগের মাথায় নিজে হাতেই পতিতকে মেরে ফেলেছে। তো কোর্ট রহমতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয়। তো অধীর বাবু যখন কোর্ট থেকে বাড়ি ফিরছিল তখন অরবিন্দ তাকে ডেকে বলে যে কোর্ট কি রায় দিল। অরবিন্দ জানায় এই রহমত খুবই অদ্ভুত মানুষ, ও সব সত্যি নিজের মুখেই স্বীকার করলো। ও মিনিকে খুবই ভালোবাসত। মানুষ হয়তো নিজের মেয়েকেও এতটা ভালোবাসে না, আর নিজের মেয়ের নামে কেউ নোংরা কথা শুনতে পারে, স্বাভাবিক তার রাগ হবেই, মেরে ফেলতে ইচ্ছা করবেই। তো এইসব কথা মিনির মাও দূর থেকে শোনে, সেও কতকটা কষ্ট পায়। তো রাত্রেবেলায় স্নেহ অরবিন্দকে বলে আমাকে ও মা বলে ডেকেছিল মা, আর আমি ওকে তাড়িয়ে দিয়েছি। আমি ওই কাবুলিওয়ালার কাছে একটু ক্ষমা চাইতে চাই, একটু তুমি ব্যবস্থা করো না। অরবিন্দ বলে সে উপায় নেই, তবে একটা মানুষকে তার জাত ধর্ম পেশা ইত্যাদি দিয়ে বিচার করো না, তাকে একজন মানুষ হিসেবে বিচার করো, মানুষ চিনতে শেখো। তো এদিকে রহমত জেলের মধ্যে শুধু মিনির কথাই ভাবে। এইভাবে দেখতে দেখতে 15 বছর কেটে যায়। আজকে মিনির বিয়ে। মিনি এখন অনেক বড় হয়ে গেছে। তো মিনির মায়ের ইচ্ছা ছিল মিনির বিয়েতে বাড়িটা পুরো আলো দিয়ে সাজাবে, কিন্তু অরবিন্দ জানায় যে বিয়ের জোগাড়জাত করতেই যা খরচা হয়ে গেছে ও আলোর ব্যবস্থা আর হবে না। তখন স্নেহী বলে আমি সংসারের থেকে কিছু টাকা বাঁচিয়ে রেখে দিয়েছি, এই নাও আমার জমানো টাকাটাই তুই নাও, একটাই তুমি, আর তোকে আমি সেইভাবে আর কাছে পাবো না, ওর বিয়েতে না হয় আমার সবটাই দেই। তো অরবিন্দ কতটা ইমোশনাল হয়ে যায় যে তার মিনি সেই দিনকে কত ছোট ছিল, আজকে এত বড় হয়ে গেছে, তাকে পর ঘরে পাঠাতে হচ্ছে। এই সিচুয়েশনটা প্রত্যেকটা বাবা মার জন্যই একদিকে খুব খুশির আর একদিকে কতকটা মন খারাপের। তো এইদিকে দেখতে পাই রহমতকে জেলার সাহেব ডেকে পাঠায়, তার ভালো ব্যবহারের জন্য তার শাস্তি মুকুব হয়ে গেছে, সে 15 বছর পরে ছাড়া পেয়ে গেল। তো রহমত ছাড়া পেতেই সোজা মিনিদের বাড়িতে আসে। তো মিনির বাড়ির সাজসজ্জা দেখে সে কতকটা অবাক হয়ে যায়। তো অরবিন্দ রহমতের কাছে আসে আর তাকে নর্মালি জিজ্ঞাসা করে যে কবে সে ছাড়া পেয়েছে, তার পরিবারের খোঁজ নিয়েছে কিনা। তো রহমত জানায় যে আজকেই সে ছাড়া পেয়েছে, আর সে ছাড়া পেয়েই তার মিনিকে দেখতে চলে এসছে। অরবিন্দ মিনিকে ডেকে পাঠায়। তো মিনি আসে। মিনি অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু রহমত কতকটা বুঝতে পারে না, সে তখনও তার সেই ছোট্ট খুকি অর্থাৎ মিনিকে খুঁজছে। অরবিন্দ বলে আরে কি খুঁজছো, ওই তো তোমার খুকি, আজকে তোমার খুকির বিয়ে। তো রহমত অবাক হয়ে যায় যে তার সেই ছোট্ট মিনির আজকে বিয়ে। তো রহমত মিনিকে তার ছোট্টবেলার স্মৃতি মনে করাতে থাকে আর বলে সে তার সেই ছোট্টবেলার কাবুলিওয়ালা সেই রহমত খান। কিন্তু মিনি ফ্যাল ফ্যাল করে চেয়েই থাকে, সে কতকটা চিনতে পারে না, বা চিনতে পারলেও তার ঠিক মনে পড়ে না। তো অরবিন্দ তার স্ত্রীকে মিনিকে নিয়ে ঘরে যেতে বলে। রহমতের এইবারে খুব কষ্ট লাগে, সে বলে আমার খুকি আমাকে চিনতে পারলো না। অরবিন্দ বলে রহমত 15টা বছর সে কি কম সময়? সেই ছোট্টবেলার মিনি এখন অনেক বড় হয়ে গেছে, ও তোমাকে সেইভাবে চিনতে পারলো না। রহমত বলে हमारा खोकी আমাকে চিনতে পারলো না, তো মেরি রাজিয়া বেটি ভি ও ভি আমকো চিনতে পারবে না। তো স্নেহী এসে তার জমানো টাকাগুলো রহমতকে দেয় আর বলে তুমি দেশে ফিরে যাও। রহমত বলে নেহি মা নেহি, বেটি কে কাছে কুছ লেনা গুনাহ होता है। বলে সে একটা কিশমিশের প্যাকেট দিয়ে বলে মেরি खोकी को बहुत पसंद है, उसको ये দিয়ে দেবেন। স্নেহী বলে রহমত আমি তোমাকে যে কি বলি, তুমি আমাকে মা ডেকেছো তো, আর আমি তোমাকে কত অপমান করেছি, আমাকে একটু ক্ষমা করতে পারবে?
रहमत बोले, हम एक दूर देश का आदमी हूँ, कैसे विश्वास करेंगे। लेकिन एक बात, हर देश में पिता का प्यार बेटी के लिए एक जैसा होता है। और फिर से मेरा खोकी को लिए कोई गलत बात बोले ना, हम दोबारा जेल में जाएगा। অরবিন্দ বলে, থাক থাক ওসব বাদ দাও, আমিও তো একজন বাবা, মিনিটা আসবাদে কাল পর ঘরে হয়ে যাবে। আর তুমি সেখানে এতটা বছর, তুমি তোমার মেয়ের থেকে আলাদা কি করে আছো কে জানে। তুমিও দেশে ফিরে যাও, তোমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে। রহমত সম্মতি জানায় এবং সে বেরিয়ে যেতে যেতে বলে, কাবুলিয়াওলা, ও কাবুলিয়াওলা, কাবুলিয়াওলা, মানে যেমনটা করে আর কি মিনি ডাকতে থাকতো। রহমত ঠিক তেমনটা করে বলতে বলতে মিনিদের পাড়া ছাড়িয়ে শহর ছাড়িয়ে তাদের দেশে চলে যায়। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। গল্প বলতে বলতে তো আমারই নাকের জলে চোখের জলে হয়ে গেছে। তো তোমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা। এইটা হাতি, আমাকে মিছে বলা। হ্যাঁ, তোমার দেশে পাহাড় আছে, তুমি কখনো দৈত্য দেখেছো? ওদের এই বড় বড় দাঁত হয় আর বলে হাউ মাউ খাও।